নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেট নিয়ে। তো আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মেহেক যে ঘরের মধ্যে ট্রান্সমিটারগুলো লাগিয়েছিল সেগুলো খুলে নেয় এবং তার কাছে সব প্রমাণও এখন হাজির হয়ে যায়, শুধুমাত্র গীতার কাছে দেওয়ার পালা। এরপর এই দিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে মিস্টার ধীমান সেন সেখানে চলে যান এবং বন্নি গিয়ে বলে যে দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। এরপর গীতা ধীমান সেনকে দেখে বলে যে বাবা, আপনাকে এই বাড়ির দরজায় এসে সেই দাঁড়াতেই হলো, তা আপনার ভিক্ষে করার বাড়িটা কোথায় সেটা নিয়ে আসেননি তো। এরপর ধীমান সেন বলেন যে গীতা, তুমি ভালো করে কথা বলো, কিন্তু আমি তোমার সঙ্গে কিন্তু ভদ্রভাবে কথা বলছি। এরপর গীতা বলে তুমি নয়, আপনি বলুন। আর কোন ভদ্রতা বলছেন আপনি? এই বাড়ির কর্তার বিরুদ্ধে আপনি গেছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওনাকে ফাঁসিয়ে দিয়েছেন, আর আপনি এখানে এসে ভদ্রতার কথা বলছেন। এরপর ধীমান সেন বলে যে যা হয়েছে সেটা তুমি ভুলে যাও, আর দেখো তুমি কিন্তু বড় সড়ো করে ফেসে যেতে পারো, তুমি কিচ্ছু করতে পারবে না। আর তোমার কত টাকা চাই? ধীমান সেন গীতাকে অফার করতে এসেছে যে ওর কত টাকা চাই। এরপর গীতা বলে যে পারবেন না আপনি। এরপর ধীমান সেন বলে যে আমি তোমাকে কতবার রিকোয়েস্ট করেছি। তখন গীতা বলে যে পেরেছেন কি, আর আপনি পারবেনও না। গীতা ধীমান সেনকে এখান থেকে চলে যেতে বলে। এরপর স্বস্তিকের বোনেরা বলে যে তুমি কেমন ভাবে ব্যবহারটা করছো, উনি তো ভালোভাবেই কথা বলছেন, যতই হোক উনি আমাদের বাড়ির গেস্ট, আর গেস্টের সাথে এভাবে কথা বলতে নেই। আর তুমি যবে থেকেই বাড়িতে এসেছো তবে থেকে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সবকিছুতেই খালি কমপ্লিকেট করে যাও। ধীমান সেন গীতাকে বলে তুমি বোঝার চেষ্টা করো, আর হ্যাঁ, তোমার শ্বশুর মশাইয়ের দায়িত্ব আমি নিচ্ছি, আর তোমার বাড়ির প্রত্যেকের দায়িত্ব আমিই নেব, এটা আমি কথা দিচ্ছি। এরপর গীতা বলে আপনাকে আর কারোর দায়িত্ব নিতে হবে না, আর শুনুন, এই দায়িত্ব আর আমার শ্বশুর মশাইয়ের দায়িত্ব আমি নেব, আপনাকে নিতে হবে না। সেখানে গিনি এসে বলে যে উনি যেভাবে বলছেন তুই সেটা মেনে নে না। এরপর ধীমান সেন বলে যে ওকে একটু বোঝান, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এরপর গিনি বলে যে তুই বোঝার চেষ্টা করবন, আর ইনি তো আমাদের ভালোর কথাই বলছেন। এরপর গীতা বলে এতে আমাদের ভালো হবে না, এটাতে শুধু তোর ভালো হবে। ওই বস্তির জায়গাতে বড় বড় কমপ্লেক্স তৈরি হবে, শপিং মল হবে, ডুপ্লেট তৈরি হবে, আর সেখানে তোকে একটা দেওয়া হবে, তাই না? গাড়ি বাড়ি, আর তুই তো এই সব কিছু নিয়ে স্বপ্ন দেখে এই বাড়িতে এসেছিস। এরপর গীতা ধীমান সেনকে বলে যে আপনি এখান থেকে চলে যান। আমার শ্বশুর মশাই যদি থাকতো তাহলে আমি আপনাকে এখন এখান থেকে ঘাড় মেরে ধাক্কা দিয়ে বের করে দিতাম। এরপর বন্নি বলে আপনি ওর কথা কিছু মনে করবেন না প্লিজ, আমরা ওকে বোঝাবো। এরপর ধীমান সেন বলে ওকে বোঝান, নইলে সবটা শেষ হয়ে যাবে, আর ও যে কোর্ট অব্দি পৌঁছতে পারবে সেটাও আমি বলতে পারছি না, পরে বলবেন না যে আমি আপনাদেরকে ওয়ার্ন করিনি। এইদিকে দেখা যায় মেহেক ধীরাগমনে বাড়িতে যাবে বলে সেই মিটার আর ট্রান্সমিটারগুলো সবকিছুই সে গুছিয়ে নিচ্ছে। এরপর তখনই কৃপানের মা এসে বলে যে কি গুছোচ্ছ তুমি? এরপর মেহেক বলে যে কি আবার, কালকে তো দিরাগমন, তাই সব গুছিয়ে রাখছি। এরপর দেখা যায় যে সেখানে কৃপানও বাড়ি ফিরে চলে আসে। কৃপানকে দেখে বলে কৃপু, তুমি চলে এসেছো কৃপু। এরপর কৃপানের মা বলে থাক, হয়েছে, আর বলতে হবে না কৃপু, নিজের স্বামীকে তো একা ছেড়ে চলে এলে, আর এখন আধিক্যতা দেখানো হচ্ছে, আর তুমি তো আমার ছেলেকে মোটেই ভালোবাসো না। এই কথা নিয়ে মেহেক কৃপুকে বলে যে কৃপু দেখো তোমার মা কি বলছে, আমি নাকি তোমাকে ভালোবাসি না, বলো আমি কি তোমাকে ভালোবাসি না? এরপর কৃপান বলে হ্যাঁ বাসো তো। তখন কৃপানের বাবা বলে আদিক্ষেতা হচ্ছে, বাসো তো কোথায়? তোকে তো হসপিটালে রেখে চলে এসেছিল, তাও আবার সরকারি হাসপাতালে। এরপর কৃপান বলে আরে ও এইটুকু একটা মেয়ে, আর কতটুকু পারবে বলো তো? এরপর মেহেক বলল হ্যাঁ, আমার বয়সই বা কত হয়েছে, বিয়ে করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এরপর মেহেক কৃপানকে বলে যে দেখো না, আমি কালকে দিরাগমনের জন্য সবকিছু গুছোচ্ছি, আর তোমার মা এসে হিংসুটুমি করছে। আমি এত ভালো ভালো শাড়ি গুছোচ্ছি, সব দামি দামি, কেন আপনার স্বামী কি আপনাকে কিনে দেয়নি? ও বুঝেছি, আমারগুলো দেখে আপনার হিংসে হচ্ছে তাই না, একেবারে হিংসুটে একটা। এরপর কৃপানের মা বলে কি, আমাকে হিংসুটে বলেছে? মেহেক এই সব কিছু নিয়ে নাটক করতে শুরু করে দেয়। এরপর কৃপান বলে আহ মা, তুমি কি বলছো বলো তো, ওকে এরকম প্লিজ বলবে না। এরপর এদিকে ভজন মেহেককে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বাড়িতে এতক্ষণ কি করছিলে? এরপর মেহেক বলে কি করছিলাম মানে,
আপনি একটু বেশি আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাচ্ছেন, সেটা করবেন না, আপনি এখন আসতে পারেন। এরপর ভজন বলে যে আমি এখন এই বাড়িরই হয়ে গেছি। এরপর মেহেক বলে হ্যাঁ, সে তো হবেনি, কারণ রতনে যেমন রতন চিনে তেমনি শুয়োর চিনে কচু। এরপর ভজন বলে কি, তুমি তোমার শ্বশুর মশাইকে শুয়োর বললে? এরপর মেহেক বলে না, শুয়োরটা আমি আপনাকে বলেছি আর ওনাকে বলেছি কচু। এরপর মেহেক সেখান থেকে চলে যায়। মেহেক চলে যাওয়ার পর কিরণকান্তি ব্যানার্জি আর কৃপানের মা বলে কিছু একটা তো চলছে, এই মেয়েটা নির্ঘাত কিছু না কিছু একটা তলে তলে করে যাচ্ছে। এর সময় পদ্ম মনে মনে বলে তলে তলে যা হওয়ার সেটা তো হয়ে গেছে, আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদের বাড়ির বউ, আর কৃপানের সাথে আমার বিয়ে হয়েছে, আর মেহেক দিদির সাথে অন্য কারোর। এরপর কৃপান বলে আচ্ছা মা, তুমি প্লিজ ওকে এরকম ভাবে বলবে না। এরপর কৃপানের বাবা বলে ওকে এরকম ভাবে বলবে না, একটা দেব না। এইসব সিনেমা টিনেমা দেখে একেবারে প্রেমে গদগদ, চাপকে সিধে করে দেব। এরপর এইদিকে দেখা যায় ভজন অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে এই সব কিছুর কিছু না কিছু একটা তো ঘাপলামো তো আছে, আপনার মেয়েটা না একেবারে ঘোরল। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে এরকম ভাবে বলার। এরপর ভজন বলে যে কিছু না কিছু একটা চাল তো চেলেছেন, খেলাটা কে খেলছে, আপনি নাকি গীতা? এরপর গীতা যখন ভজনের সঙ্গে ফোনে কথা বলে, বলে তোমার সাহস কি করে হয় আমার শ্বশুর মশাইকে এভাবে অপমান করার। এইভাবেই কথায় কথায় যখন গীতা আর ভজনের সঙ্গে কথা হচ্ছিল তখন গীতার মুখ ফসকে চলে আসে যে আমি সবাইকে দেখে নেব, ওই ধীমান সেন আর ভজন মিত্তির আর ওই কিরণকান্তি ব্যানার্জিকেও। এই কথাটা শোনা মাত্রই ভজন বলে কি, কিরণকান্তি ব্যানার্জি? এরপর গীতা ফোনটা রেখে দেয় আর তখন বলে ফেলে যে আমি মুখ ফুসকে এই নামটা বের করে ফেলেছি, এখন এই সূত্রটা ধরে ওরা কিছু না কিছু একটা তো কল কাটারে তো নিশ্চয়ই নাড়বে। এরপর ভজন কিরণকান্তি ব্যানার্জিকে বলে যে কিছু না কিছু একটা তো খেলা চলছেই। এরপর মেহেক বলে সেটা তুমি বুঝতে পারবে না, দূর থেকেই বলছে যে তুমি মনে হয় বই টই দেখে আইন পাশ করেছো, তার জন্যই তো মাথাটা মোটা। এইদিকে দেখা যায় মেহেক যখন অঙ্কিতের সাথে ফোনে কথা বলছিল তখন ফোনটা নিয়ে নেয় কৃপানের মা, আর ফোনটা নেওয়া মাত্রই শুনতে পাই ডার্লিং ডার্লিং অঙ্কিত ফোনে বলছে, বলে যে তুমি কাকে ডার্লিং বলছো হ্যাঁ, আর মেহেক তুমি কার সঙ্গেই বা কথা বলছিলে? এরপর অঙ্কিত তো সবটা বুঝে যায়। এরপর অঙ্কিত মারাত্মকভাবে ফেঁসে যায়। এরপর অঙ্কিত কিছু একটা করে ভুলভাল ফলের নাম বলতে লাগে। এরপর বলে যে ডার্লিং নয়, ডালিম ডালিম। এরপর আরো বিভিন্ন ফলের নাম বলতে লাগে। আগামী পর্বে দেখা যায় মেহেক অঙ্কিতকে বলে হ্যাঁ অখিল, তোমার ফল খেয়েই তো আমাদের গোষ্ঠী বড় হয়েছে। এরপর এইদিকে কৃপানের মা ভাবতে লাগে যে ডালিম ডালিম শুনলাম নাকি ডার্লিং ডার্লিং। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে কৃপানের মা ফোন করে বলে যে বলছিলাম আপনি কি অখিলকে চেনেন? তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে চোখ মারে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন এ কি, আমার বৌমা আমাকে চোখ মারছে? এরপর অগ্নিজিৎ মুখার্জি কৃপানের মাকে বলেন যে হ্যাঁ হ্যাঁ চিনি তো, অখিল তো খুব ভালো ছেলে, ও তো আমার জামাইয়ের মতো। এরপর কৃপানের মা বলে কি জামাইয়ের মতো?